বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। বিএনপি একটা অকল্পনীয় দৃশ্যপটে পড়েছে, কিন্তু এটা হাইড করতে পারলে ভালো হতো। হাইড করে যদি সাকসেস পেতো ভালো হতো, কিন্তু না, ধরা খেয়ে গেছে, যার ফলে আম সালা সব যাবে, একুলুগুল কোনোটাই পাবে না। এক সাদেক কায়েমের কাছেই তারেক রহমানের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আনএমপ্লয়মেন্ট কার্ড সব ফানুস হয়ে উড়ে গিয়েছে। বরং সাদেক কায়েম যা করেছেন তা মানুষের কাছে অতীতের আস্থার ফলন হিসেবে দেখা দিয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকে আমি সম্বোধন করেছি সে একজন 12 ভাতারি। আমি 12 ভাতারি কেন বলেছি? আমাদের দেশের এই 12 ভাতারি কথাটার অনেক প্রচলন আছে। যাদের এক স্বামীতে যারা সন্তুষ্ট না, এক দেশে যারা সন্তুষ্ট না, এক বউতে যারা সন্তুষ্ট না, বা মহিলাদের বলা হয় বা ছেলেদের বলা হয়, এই আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকটাকে তার সার্বিক বিবেচনা করে আমি তাকে জাস্ট 12 ভাতারি বলা ছাড়া ভালো কোনো শব্দ আমি আমার অভিধানে খুঁজে পাইনি। আপনি আমির খসরু মাহমুদের মানে ভণ্ডামি কথাবার্তা যদি শুনেন আপনারা দেখতে পাবেন। শুনেন আমির খসরু মাহমুদ এক জায়গায় সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে সে কি বলছে। আমাদের সকলকে নিয়ে তারেক রহমান সাহেব সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফলভাবে এই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। সে বলছে তারেক রহমানের নেতৃত্বে নাকি হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। এই আমির খসরু মাহমুদ বলছে। আমি জানি না পৃথিবীর কোন বলদ, কোন বাংলাদেশে এই কথাটাকে বিশ্বাস করবে। এবার শুনেন ওই বিএনপির অন্য আরেকজন নেতা কি বলে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। তাহলে কি হলো? আমির খসরু মাহমুদ বলছে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। আর মেজর হাফিজ কি বলছে? না। এবং মির্জা ফখরুল কি বলছে? না। কিন্তু আমির খসরু মাহমুদ কি বলছে? ভারতীয় প্রেসক্রিপশন। এখন মির্জা ফখরুলও বলে বাংলাদেশের জঙ্গি, মির্জা আব্বাসও বলে বাংলাদেশের জঙ্গি, এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও বলে বাংলাদেশের জঙ্গি। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে একটা কথা বলবো। আপনার তো একসময় 5 বছরের আমেরিকান ভিসাটা এক্সপায়ার করছিল, তাই না? তো ওই ভিসাটা তো আবার এক্সপায়ার করার পরে আমেরিকান এম্বাসিতে আপনার ভিসাটা রিনিউ করে না, রাইট? রিনিউটা কার সুপারিশে হয়েছে? আমির খসরু মাহমুদ চৌধুরী। কার সুপারিশে ভিসাটা হয়েছে? লোকজনকে বলেন আপনার ছেলে ইসরাফিল চৌধুরী, আপনার বর্তমান বউয়ের বাইরে কি অন্য কোন জায়গায় সন্তান আছে নাকি যাদের নাম আপনি কোথাও মেনশন করেন না? ওই সন্তানেরাও আবার জয়ের মতো সাদা বেডারে বিয়া শাদী করছে, এমন কোন তথ্য আছে নাকি? আজকে ধরলাম না আপনারে। আপনার ওয়েবলকের বাইরে আপনার যে স্রেফ ইসরাফিল খসরু আপনার ছেলে, এর বাইরে আর কোন সন্তান আছে নাকি? আর তারা থাকলেও তারা কি আবার এখানে সাদা বিয়া শাদী করে জয়ের মতো, হাসিনার মতো এই ধরনের আত্মীয় স্বজন আছে নাকি? আপনার ভিসা তো আমেরিকান এম্বাসি ডিনাই করছিল 5 বছরের পরে। এটা নিয়ে এই মুহূর্তে আর মুখ খুললাম না, এটা নিয়ে আপনার সাথে আর কথা বললাম না। অনেক সাবজেক্ট আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। বাই দ্য ওয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানে আপনি ভারতের দ্বৈত নাগরিক, ঠিক আছে? বাট আপনি পারেনও ভাই। আপনার বাবা তো রাজাকার ছিল, আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনার বাবা ছিল রাজাকার। রাজাকারের সন্তান হইয়া ভারতের নাগরিকত্ব নিয়ে ফেলাইছেন। আপনি তো ভাই অনেক করিকর্মা লোক, অনেক কাজের লোক। পাশা মারা দিচ্ছেন না ভারতকে, বাংলাদেশে বেচছেন ভারতের নাগরিকত্বের জন্য? আপনার পাশা মারা দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব পান নাই। আপনি বাংলাদেশের জনগণকে কতবার বেচছেন, বাংলাদেশের সংবিধান এবং অস্তিত্বকে কতবার বিক্রি করছেন এই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য? বেগম জিয়া যখন এই কথাটা বলে, শুনুন, অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা
কিছুই ছিল না যাদের, এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি। আপনি তো ওই বেইমানদেরই একজন, রাইট? আপনি তো ওই বেইমানদেরই একজন। সবার সামনে আপনাদের চোখে ধুলা দিয়ে কন্টিনিউয়াসলি নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে উনি একজন নীতিবান মানুষ, উনি এখন ওনার সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে আমি বলবো, যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমির খসরু মাহমুদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার 17 নম্বর রোডের 27 নম্বর প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী 25 নম্বর প্লটটি নিয়ে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে 22 তলা এবং 21 তলা ভবন নির্মাণ শেষে ওখানে 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনাল নামে উনি প্রতিষ্ঠা করেছেন। কথাটাকে আবার বলি, বনানীতে যে প্লট 27 নম্বর প্লট, এই প্লটটার অরিজিনাল মালিক হওয়ার কথা চিটাগং স্টক এক্সচেঞ্জ। এটার মালিক কার হওয়ার কথা? চিটাগং স্টক এক্সচেঞ্জ। প্লটের নাম্বার কত? 27 নম্বর। এখন ওর পাশে একটা প্লট আছে 25 নম্বর প্লট, ওই প্লটটা কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জ কিনে নাই। এখন এই আমির খসরু মাহমুদ চৌধুরী 27 নম্বর প্লট এবং 25 নম্বর প্লট, এই দুইটা প্লট একত্র করে রাজুকের পারমিশন না মেনে, রাজুকের যে নকশা ওটা না মেনে একটা 22 তলা বিল্ডিং বানাইছে, একটা 21 তলা বিল্ডিং বানাইছে। যে বিল্ডিংটা মালিকানায় এখন একটা হোটেল আছে, হোটেল সারিনা ইন্টারন্যাশনাল, আমির খসরু মাহমুদের। যে মামলায় কি হয়েছে, অভিযোগে বলা হয় তারা প্রতারণার আশ্রয় নিয়ে একে অপরের সহায়তায় নিজেদের লাভবান করতে দণ্ডবিধির 409, 109, 467, 468, 471, 420 ধারা সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অপরাধ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় অভিযুক্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম উভয়ই ঢাকাস্থ বনানী এলাকার 17 নম্বর রোডের 27 ও 25 নম্বর প্লটে অবস্থিত 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনালের শেয়ার হোল্ডার ছিলেন। দুদক সচিব জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় অভিযুক্ত আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম যৌথভাবে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার এবং শালিকা সাবেরা সরওয়ার নিনার সঙ্গে হোটেল সারিনা ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে একটি 5 তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করে গেছেন। এছাড়াও আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাইরা গোলাম সরওয়ার বনানীর 17 নম্বর রোডের 25 নম্বর প্লটটি যা বসতি টাওয়ার নামে পরিচিত সেটি যৌথ নামে অ্যাকোয়ার করে রাজকের অনুমোদিত 15 তলা নকশার স্থলে 21 তলা ভবন নির্মাণ করে। রাজক তাদেরকে পারমিশন দিয়েছিল 15 তলার, কিন্তু করছে তারা 21 তলার। মামলার প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায় 1995 থেকে 2001 পর্যন্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শকবৃন্দ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 1995 সাল থেকে 2001 পর্যন্ত, অর্থাৎ বিএনপির 95 সালে ক্ষমতায় কে ছিল? বিএনপি। এখন 95 থেকে 2001 অর্থাৎ 96-তে বাংলাদেশের ক্ষমতায় আসছে কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের সমর্থনটা কে পাইছে? আমির খসরু মাহমুদ। অর্থাৎ আওয়ামী শাসনামলে আমির খসরু মাহমুদের কিছু আসে যায় নাই। আওয়ামী শাসনামলে
উনি ক্ষমতা ভোগ করছে। আওয়ামী শাসন আমলে স্টক এক্সচেঞ্জের পয়সা চুরি করছে, স্টক এক্সচেঞ্জের পয়সা দিয়া বনানীতে বাড়ি কিনছে এবং বাড়ির কাছে অন্য যে প্লট ছিল ওই প্লট অ্যাকোয়ার করাইছে, করাইয়া 15 তলার পারমিশনের জায়গায় 21 তলা বিল্ডিং উঠাই দিছে। আমির খসরু মাহমুদ 1995 থেকে 2001 পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আপনারা সবাই জানেন 1996 সালে হাসিনা গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে উনি পজিশন পেয়ে গেছে, নিয়ে নিচ্ছে, কারণ ওনার ভারত কানেকশন, ওনার হাসিনা কানেকশন, ওনার আওয়ামী কানেকশন। জানেন তো উনি আবার যে কেউরে চুমা দিতে পারে, উনি যে কেউরে চুমা দিয়া উনি ম্যানেজ করে ফেলাইতে পারে। উনি মুখটা আগায়া দেয়, আগায় দিয়া যদি কারো পা চাটা লাগে, কারো পাছা চাটা লাগে, কারো পাছায় চুমা দিতে হয়, এগুলো আমির খসরু মাহমুদ খুব ভালো জানে। আমির খসরু মাহমুদ এমন ভাবে পা চাটতে জানে, আপনারা তো অবাক হয়ে যাবেন। পারে তো আমির খসরুর অমিত শাহের জায়গার ভিতরে সে ঢুকা যায়, তার মাথাটা দেখছেন তো আমির খসরু মাহমুদ। আমার এখন এই কথাটা কেন টানলাম জানেন? একটা কারণে 1995 সাল থেকে 96-তে হাসিনা নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, ওই সময় উনি স্টক এক্সচেঞ্জের উনি প্রেসিডেন্ট ছিলেন। তার দায়িত্ব পালনকালে, অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তার দায়িত্ব পালনকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য ঢাকায় সিএসই ভবন নির্মাণের আয়োজন করেন। অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালীন উনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভবন নির্মাণের জন্য প্রয়োজনে রাজুক থেকে ঢাকার বনানী বাণিজ্যিক এলাকায় 17 নম্বর রোডে 27 নম্বর প্লটটি নিলামে ক্রয় করেন। টাকাটা কিন্তু টান না, টাকাটা কার? চিটাগং স্টক এক্সচেঞ্জের। 1999 সালে 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট, মাই গড, আওয়ামী শাসনামলে এই কাজটা করছে হাসিনার অনুমতিতে। কি করছে জানেন? 75 নম্বর বোর্ডের সভায়, অর্থাৎ 75 নম্বর বোর্ড সভা মিন চিটাগং স্টক এক্সচেঞ্জের 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট ও 5টি ফ্লোর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দেওয়া শর্তে ডেভেলপার খসরুর ভাইরা ভাই গোলাম সরওয়ারের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। কি করছে জানেন? ওইখানে 21 তলা বিল্ডিং উঠাইছে। ওই জায়গাটা কিনছে কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পয়সায়। তারপরে কি করছে? ওই স্টক এক্সচেঞ্জে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার ননি তার সাথে একটা চুক্তি করছে যে ওই বিল্ডিং এর বেসমেন্ট আর 5টা ফ্লোর চিটাগং স্টক এক্সচেঞ্জে দিয়ে দিবে, আর বাকিগুলা তার ভাইরা ভাই। ঘটনার 21 বছর পরে দুদকের এই মামলা রাজনৈতিক চাপ কিংবা উদ্দেশ্য প্রণোদিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ঘটনা পুরনো হলে কি হবে? দুদকে যদি অভিযোগ না আসে দুদক কিভাবে তদন্ত করবে? অর্থাৎ পুরা আওয়ামী শাসনামলে উনি আওয়ামী লীগকে ম্যানেজ করছে, উনি হাসিনাকে ম্যানেজ করছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, এগুলো তো সবই ওনার দখলে ছিল। আমির খসরু মাহমুদ সৎ না অসৎ এটা প্রমাণের জন্য আমি যদি শো করি, আমি 24 ঘন্টা এই শোতে আমির খসরু মাহমুদের অন্যায়, দুর্নীতি, জোচ্চুরি, ভণ্ডামি, হারামজাদামি পনা নিয়ে আমি কথা বলতে পারব। মির্জা ফখরুল এবং বিএনপির পাচাটা কুত্তা হুমায়ুন এবং তাবিতা আউয়াল বা আব্দুল আউয়াল মিন্টু, এরা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ল মেকারদের সাথে তারা বসবে না। তারা দিল্লি গেছে, তারা আমেরিকায় ল মেকারদের সাথে বসাটাকে উইনিং সার্কামস্টেন্সেস মনে করে না। তারা দিল্লি গেছে, দিল্লিতে গিয়ে ওই যে দেখাইছেন একটা ছবি আমির খসরু মাহমুদ, তারা দিল্লি গেছে আমেরিকার ল মেকারদের সাথে এসে কথা বলবে না দেশের ডেভেলপমেন্টের জন্য, হাসিনাকে নামানোর জন্য তারা এখানে কথা বলবে না, তারা ওইখানে যাবে। ওইখানে গিয়ে তারা পা চেটেছে, জাইঙ্গা সাফ করছে, গোবর খাইছে, গরুর মুখ খাইছে, তবু আমেরিকার
লমেকারদের সাথে তারা দেখা করে নাই এবং ইউরোপিয়ান পার্লামেন্টেও কোথাও গিয়ে যোগাযোগ করার চেষ্টা করে না। এই আমির খসরু মাহমুদ, এই মির্জা ফখরুল। দর্শকবৃন্দ, আজকের আরো কিছু বলার ছিল আরো কয়েকটা ইস্যুতে। আমির খসরু মাহমুদের মতো লোকজনরা কোনোদিনই বাংলাদেশের সাবজেক্টে, তারা বাংলাদেশকে তাদের ইমান দিয়ে দেখে না যে এটা তাদের মাতৃভূমি, এটাকে তাদের রক্ষা করতে হবে, এটাকে তারা কখনো দেখে না। তারা বাংলাদেশকে দেখে টাকা বানানোর একটা কাঠামো। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। বিএনপি একটা অকল্পনীয় দৃশ্যপটে পড়েছে, কিন্তু এটা হাইড করতে পারলে ভালো হতো। হাইড করে যদি সাকসেস পেতো ভালো হতো, কিন্তু না, ধরা খেয়ে গেছে, যার ফলে আম সালা সব যাবে, একুলুগুল কোনোটাই পাবে না, মুখ পুড়ে যাবে। এটা কেউ চিন্তাও করতে পারেনি যে বিএনপি, যেই বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী গুপ্ত থেকেছে 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে, গুপ্ত থাকতে হয়েছে। বিএনপি তারেক রহমান কি গুপ্ত থাকতে হয়েছে? হারিস চৌধুরীকে গুপ্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং কবরেও গুপ্ত থাকতে হয়েছে। পরে ডিএনএ টেস্ট করে লাশ চিহ্নিত করতে হয়েছে। ছাত্র দলের, যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদল কর্মীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুপ্ত থেকেছে। তারপরে বিশ্ববিদ্যালয় হল লাইফ শেষ হওয়ার পরে নয়াপল্টনে যে ওপেন রাজনীতি করেছে, কিন্তু কমপক্ষে 5-7 বছর সমস্ত ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছে, তারপরে একটা পর্যায়ে ওপেন করেছে। তো এখানে বগুড়ার, সাতক্ষীরার, বরিশালের, রংপুরের এরকম অনেককে আমরা চিনি, বা এরকম পত্রিকা এসেছে যে ঢাকার শহরে যে রিক্সা চালিয়ে খেত, নিজের পরিচয় দিতে পারতো না। এলাকায় রাজনীতিবিদ এই পরিচয় দিতে পারতো না, রিক্সা চালাতো। কতটা গুপ্ত রাজনীতি করতে হয়েছে বিএনপিকে, আপনি চিন্তা করেন। এরপরে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেক বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ কত বিএনপি নেতাদের, সে চৌধুরী আলম, এদেরকে গুম করা হয়েছে এবং লাশ পাওয়া যায়নি তাদের, এবং নিশ্চিত তারা মৃত্যুবরণ করেছে। ইলিয়াস আলী আর ফিরে আসবে না। কত ঘটনা। ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোক কত নির্যাতন করেছে তার উপর, লোকটা এক পর্যায়ে মারাই গিয়েছে। আমার নিজের চোখের সামনে ব্যারিস্টার মওদুদ আহমেদের কি ভয়ানক দৃশ্য আমি নিউজ কভার করছি, আর ব্যারিস্টার মওদুদ আহমেদ পাশ থেকে একটা সুপার শপের মধ্যে এরকম লুকিয়ে আছেন। সালাউদ্দিন আহমেদ, আজকেই শিলং সালাউদ্দিন, আমরা একসাথে নয়াপল্টনের পাশে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। অনেক কিছুই জানি, দেখেছি। আপনারা তখন হয়তো এখন যেরকম চিনতেন না, আমরা এটা দেখেছি। এরকম নির্যাতনের বর্ণনা করলে হাজারো হৃদয় বিদারক মর্মান্তিক অনেক ঘটনা আছে। আওয়ামী লীগ কি করেছে? ঘরে ঘুমাতে পারেনি, ছোট্ট বাচ্চা সন্তানকে কোলে নিতে পারেনি। বাবার জানাজা পড়তে এসেছে গাজীপুরের যুবদল নেতা, তার হাতে ডান্ডা বেরি পরানো, আল্লাহু আকবার বলে যে কানের বা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, হাত উঠাতে পারছে না, বুকের উপর হাত ওঠে না, কারণ ডান্ডা বেরি খুলে দেয়নি, হাতের হ্যান্ডকাপ খুলে দেয়নি। স্ত্রীকে বছরের পর বছর দেখতে পারেনি বিএনপির লোকজন এই আওয়ামী লীগ নির্যাতনের ফলে। আমার পরিচিত কত বিএনপির লোকজন গরু ঘরে ঘুমিয়েছে, যে গরু ঘরে আর খুঁজতে যাবে না, পুলিশ আসলে খুঁজবে তো ঘরের দোতলায়, 3তলায় বা নিচে, খাটের নিচে বা আশেপাশে ঘরে, কিন্তু গরু ঘরে ঘুমিয়েছে, এরকম আমি চিনি। পাট খেতে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, মশার কামড় খেয়েছে, মশার কয়েল নিয়ে গেছে, মশারি টানাতে পারে না। এত নির্যাতনের শিকার হয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির লোকজন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, তাদের দোকান দখল করেছে, মাছের ঘের দখল করেছে, জোর করে এই কাজ করেছে। সেই বিএনপি আজকে বিএনপির এই ত্যাগ তিতিক্ষা এগুলোকে লাথি মেরে চৌধুরী আলম, ইলিয়াস আলীদের লাশের সাথে বেঈমানি করে আজকে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। এটা অকল্পনীয়। এই জন্য বলছি, অকল্পনীয় দৃশ্যপটে বিএনপি। আপনি যদি বিএনপি হয়ে থাকেন, এই বিএনপি আর করেন না। আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে কিভাবে? প্রমাণ কি দেখেন। মির্জা ফখরুল বলছে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে
নৌকা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। বুঝেন যে এটার অর্থ কি, আর কিছু বাকি আছে বোঝার? শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, এর মানে কি শেখ হাসিনা থাকলে ভালো হতো। শেখ হাসিনা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, মানে কি ওই যে হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের পতনে, যেটা ঠিক হয়নি, তারপরে অনির্বাচিত সরকার এসেছে, ইউনূস সরকার, এটা ভালো লাগেনি। ভালো লাগতো কি হাসিনা থাকতো, হাসিনা এক পর্যায়ে নির্বাচন একটা দিত, আবার গণভবনে যে বিরিয়ানি খেত সেই 2018 সালের মতো, ওইটা ভালো লাগতো। হ্যাঁ, এতে মির্জা ফখরুল সহ অনেকের লাভ ছিল। কি লাভ? লাভ হচ্ছে অ্যাটলিস্ট যে জিততে পারেনি, না জিতলেও বলতো যে আমরা মজলুম, নির্বাচন কারচুপি হয়েছে। এখন তো দেলোয়ারের কাছে হেরে যাবে, এখন তো মান সম্মান হারাবে। আর মির্জা আব্বাসের লাভ ছিল যে আন্দোলন বিক্রি করে দিতে পারতো, আন্দোলন জমাতো, আর মির্জা আব্বাসকে বলতো আব্বাস কয়শো কোটি টাকা লাগবে বলো, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব বইয়ের একদম স্বাভাবিকভাবে চলবে, চিন্তা করো না, আন্দোলন থামাও, থামিয়ে দিত। ওইটা ভালো লাগতো। এখন তো মির্জা আব্বাস এমপি হতে পারবেন না, তার চাইতে হাসিনার আমলে ভালো ছিলেন। আবার ওই সময় চান্দার ভাগও পেতেন, আব্বাসের লোকজন আওয়ামী লীগ আমলেও চান্দা করতো আওয়ামী লীগের সাথে আতাত করে, এখন তো পাবে না। তো দর্শক, এই যে কথা যে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, এটার মানে কি? এটা একটা অর্থ হচ্ছে মূলত বিপদে পড়েছে বহুমুখী ভাবে শেখ হাসিনা পালানোয়। এখানে একটা বিষয় বলে নিই, যদি জুলাই আন্দোলনের নিয়ন্ত্রণ বিএনপির হাতে থাকতো, তারেক রহমান যদি এই আন্দোলনের সাথে জড়িত থাকতেন, মির্জা ফখরুল্লাহ যদি জড়িত থাকতেন, হাসনাত সার্জিসটা না হয়ে, তাহলে কি যে ঘটতো আমাদের কপালে আল্লাহ জানে। কি ঘটতো? কিচ্ছু না। হাসিনাকে বলতো যে আপা আপনি একটা মধ্যবর্তী নির্বাচন দিবেন 2-1 বছর পরে, আপনি আশ্বাস দেন, আমরা খুশিতে খুশি। এর বাইরে কিছু হতো না। আল্লাহ বাঁচাইছে, এই জন্য জুলাই আন্দোলন ওটা আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছিল, নইলে ওভাবে সফল হতে পারেন। এভাবে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে যেত না। সেখানে আল্লাহর সরাসরি সাহায্য ছিল, নইলে এরকম হয় না। আল্লাহ বাঁচিয়েছে। যে মির্জা ফখরুল বলছেন এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত না সরাসরি, বিএনপি জড়িত থাকলে কি হতো? মির্জা ফখরুল এই বক্তব্য থেকেই বোঝা যায় কি হতো। হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে ভালো হতো, এর মানে হাসিনা আপা আপনি নির্বাচন দেন, নইলে মানে হাসিনা কিছুতেই যেতে দিত না। তখন হাসিনা পালানোতে মানে যদি হাসিনা বলতো না আমি পালাই, ফখরুল আমি পালাই, বলতো না না আপা পালাবেন না, আপনি পালালে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, আপনি পালালে প্রধানমন্ত্রী যদি ভারতে পালায় তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, এইটা বলতো টেনে টেনে মির্জা ফখরুল্লাহ। তাহলে মির্জা ফখরুল্লাহ কোন গোডাউনের মাল, বুঝতে পারছেন? এখন এইসব কথা প্রকাশ্যে কেন বলছে? ভারত মির্জা ফখরুলদেরকে বলতে বলেছে, এই কারণে বলছে। কেন? ভারতের সিস্টেম হচ্ছে যে দেখো কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারো কিনা, নির্বাচনটা পেছানোর পরে একটা ষড়যন্ত্র করে সিস্টেম করে একটা 111 ঘটাতে পারে কিনা, তারপরে যে নির্বাচনটা হবে ওটা আওয়ামী লীগকে সাথে নিয়ে হবে। এখন এতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ হচ্ছে এটা যে জামাতের সাথে তো বিএনপি পারছে না, আওয়ামী লীগের সাথে পারত। কেন? রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। আওয়ামী লীগকে বলতে পারতো ওরা গণহত্যাকারী, ওরা সন্ত্রাস, ওরা ফেসিস্ট, ওরা নির্যাতনকারী, ওরা মানবাধিকার হরণকারী, ওরা দুর্নীতিবাজ, ওরা অর্থ পাচারকারী। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, সন্ত্রাস নাই, নির্যাতনকারী। কিন্তু জামাতকে কি বলবেন? জামাত তো দুধের ধোয়া তুলসী পাতা। জামাতকে স্বাধীনতা বিরোধী বলবেন, ওটাও এখন আর কেউ খায় না, এখন মুক্তিযোদ্ধারা জামাত করে। আর মুক্তিযুদ্ধ ব্যবসা করে হাসিনা আজীবন আমৃত্যু কারাদণ্ড হয়েছে। তো দর্শক, এই জায়গায় এই কারণে আওয়ামী লীগকে চায়, আর ভারত বলেছে যে দেখো একটা কিছু করতে পারো কিনা। এই কারণে সরাসরি বলছে যে আওয়ামী লীগ হাসিনা না গেলে ভালো হতো, হাসিনা না গেলে তো বিএনপি জিততো সুষ্ঠু নির্বাচন হলে, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। অতএব যারা গত 17 বছর নির্যাতিত ছিলেন এখনো বিএনপি করেন, এই বিএনপি ছাড়েন, এই বিএনপি আপনার বিএনপি না। এক সাদেক কায়েমের কাছেই তারেক রহমানের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আনএমপ্লয়মেন্ট কার্ড সব ফানুস হয়ে উড়ে গিয়েছে। বরং সাদেক কায়েম যা করেছেন তা মানুষের কাছে অতীতের আস্থার ফলন হিসেবে দেখা দিয়েছে। সাদেক কায়েম কি এমন কাজ করেছেন যার জন্য এত আস্থা বেড়ে যাবে মানুষের? শুধু সাদেক কায়েমের কারণেই মানুষ জামায়াতকে ভোট দিয়ে বিজয়ী করবে? সেই বিষয়ে তো আপনাদের সাথে
পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করবই। তবে তারেক রহমান যা করছেন, সরকারের সেই হিম্মত না থাকলেও, নির্বাচন কমিশন তারেক রহমানকে শোকজ দিতে না পারলেও, মানুষ কিন্তু তাকে সাইকোলজিক্যালি শোকজ দিয়ে দিয়েছে। মানুষ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ যেমন পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। মানুষ ভাবতে শুরু করেছে তারা এখনই যদি এইভাবে সীমা লঙ্ঘন করে, তাহলে ক্ষমতায় আসার পর আমাদের সাথে তখন কি করবে, সেটি মানুষের মনে আরও ভয় দেখিয়ে দেয়। তারা হয়তো ভাবছে আওয়ামী লীগ যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন বৈতরণী পার হতো, জনমত তৈরি করত মিডিয়ার মাধ্যমে, এখন তারা তাই করবে। আসলে সেই সময় তো শেষ, তাই না? প্রজন্মটি নতুন। তারেক রহমান যদি ভেবে থাকেন 2004 সাল 8 সাল মানুষ যেভাবে তাকে ভালোবাসত, তাহলে তিনি সেভাবেই থাকতেন, তরুণদেরকে বুঝতেন। কিন্তু সেটি না করে তিনি সেই কার পরামর্শে নাকি নিজের বুদ্ধিতে সেই আওয়ামী লীগের পথে আসছেন। এই যে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কুলখানি অনুষ্ঠিত হলো, সেখানে তারেক রহমানের প্রচুর সভ্যতা, ভব্যতা, ভদ্রতা দেখিয়েছেন এবং তিনি যে পারিবারিকভাবে অত্যন্ত ভদ্র সেটাও প্রমাণ করেছেন। কিন্তু রাজনৈতিকভাবে তিনি যে অশ্রদ্ধাশীল আইনের প্রতি, সেটিও তিনি প্রমাণ করেছেন। সেটি কি? সেটি হলো নির্বাচনের জন্য তিনি প্রচারণা চালিয়েছেন শোক দিবসে। শোক দিবসে তিনি ভোট চেয়েছেন, শোক দিবসে তিনি কৃষি কার্ড দেখিয়েছেন, ফ্যামিলি কার্ড দেখিয়েছেন, নির্বাচনের নানান রকম প্রতিশ্রুতি দিয়েছেন, চাকরির কথা বলেছেন, শেখ হাসিনার 10 কেজি চালের কথা বলছে না মতিয়া চৌধুরীর সাথে। কিন্তু দেখেন, এগুলা সব ফানুস হয়ে উড়ে গেছে এক সাদেক কায়েমের কাছে। সাদেক কায়েম ঢাকা ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হয়েছে, এটা কিচ্ছু না বিএনপির মতে, এটা ব্যাপারই না। এটা হইতে পারে একটা ছাত্র সংসদের কয়েকজন ছাত্রের নির্বাচিত প্রতিনিধি, এটা কোনো ব্যাপারে না। এক সময় এমন ছিল না, ইউনুস কে, কোথায় থেকে এসেছে, আপনি কে, আপনি অনির্বাচিত, এরকম বলতো না ফখরুলরা? তার আগে আরও তিরস্কার করে কথা বলতো না শেখ হাসিনা? সুদখোর, শয়তান, এসব বলে কথা বলতো না? কিন্তু এখন ইউনুস কে, শেখ সাদেক কায়েমও সেটা। সাদেক কায়েম ভিপি হওয়ার আগে এবং পরে স্পষ্ট করে বলেছেন তিনি ডাকসুর ছাত্রদেরকে নিয়ে কি করবেন, কি ধরনের গবেষণা কার্যক্রম চালাবেন, ছাত্রদের জন্য পরিবেশকে কিভাবে সুন্দর করে তুলবেন, কিভাবে ডাকসুকে নারীদের জন্য নিরাপদ রাখবেন, নেশামুক্ত করবেন ক্যাম্পাস, ডাকসুর এলাকায় প্রতিবন্ধীদের জন্য কিভাবে তিনি কর্মসংস্থান করবেন, সেই সকল কাজ কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। এবং তিনি দেখিয়েছেন ছাত্ররা তো সন্তুষ্টই, তার উপরে তাছাড়াও তিনি আরও বলেছেন আমি তার চেয়ে 5 গুণ বেশি কাজ করার চেষ্টা করব। ইতিমধ্যে 2850 কোটি টাকার বাজেট স্যাংশন করেছেন উইদাউট গভর্নমেন্ট, সেই কাজ অচিরেই শুরু হবে। তাহলে আস্থাটা কোন লেভেলে, বুঝতে পারছেন? তার উপরে এই যে সামিট করলো এই জামায়াত ইসলাম, মানে পলিসি সামিট বা গ্লোবাল সামিটও বলতে পারেন, পলিসি সামিটের যারা ডেলিগেট পার্টিসিপেটররা দেখেছেন? তবে ভাই, পলিসি সামিটে আমি ভাবছিলাম মোনামি ম্যাডামরে ইনভাইট করবে, শহীদুজ্জামান, প্রফেসর শহীদুজ্জামান, যাই হোক করে নাই। ইন্টেলের ইঞ্জিনিয়ার আসছে, গুগলের ইঞ্জিনিয়াররা এখানে এসে হাজির হয়েছে। ভাবতে পারেন জামায়াতের লোক এসব জায়গায় কাজ করতো, গুগলে কাজ করতো, ফেসবুকে কাজ করতো। বাট আশ্চর্য ব্যাপার কি জানেন?